আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কঠোর বার্তা দিলেন। দলের ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দেন, দলীয় নেতারা দেশে ফেরার প্রস্তুতি নিন এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। এ ঘটনায় শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস, তাদের আসিফ মাহমুদ 4 দেশে পাচার করেছেন 11,000 কোটি টাকা। আসিফ উপদেষ্টা পদ ছাড়লেও এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার অসম্পূর্ণ দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সচিব জাহিদি। ক্রীড়া খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তথ্য নিয়ে নতুন করে তোলপাড়, পালানোর পথ খুঁজছে আসিফের সিন্ডিকেট। আওয়ামী ও অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করা আসিফ ঘনিষ্ঠ সচিব জাহিদি কষছেন নতুন ছক। বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে। যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। তারেক রহমান, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই দেশ মায়ের দায়িত্ব এখন আপনার হাতে। আপনি জানেন কি, আজ 1.5 বছর হয়ে গেল দেশের অগণিত নিরীহ মানুষ জেলে রয়েছেন কেবল একটি রাজনৈতিক পরিচয়ের জন্য। তাদের পরিবার তাদের অপেক্ষায় দিন গুনছে, বাচ্চারা কাঁদছে, মা আঁচল দিয়ে তাঁর কান্না থাকছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। রাষ্ট্রপতির চুপ্পুর ভাষ্যে আমাকে কতবার উপড়ে ফেলার চেষ্টা করা হয়, কোনো পরিস্থিতিতে আমি ভেঙে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, আরও একটি ইতিহাস যোগ হবে, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। এই সিদ্ধান্তে অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপতিকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয় কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল, কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের। জবাবে রাষ্ট্রপতি বলেন, 22শে অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য কত কি, রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? রাষ্ট্রপতি বলেন, এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরে নিরাপত্তা দিল। তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপরে উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার, এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, গ্রাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো, মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিচড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যাওয়া হয়। শাহাবুদ্দিন চুপ্পুর কথায় রাতটা তার জন্য ছিল বিভীষিকাময়। পত্রিকাকে তিনি বলেন, ওই দিন রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলো, এরকম একটা খবর পাওয়া গিয়েছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার থেকে যায়, তাদের সরাতে রাত 2টো বাজে। রাত 2টো থেকে 3টে পর্যন্ত আমরা তো জেগেই আছি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই। পত্রিকার তরফ থেকে প্রশ্ন করা হয়, সেই দুঃসময়ে তিনি কাউকে পাশে পেয়েছিলেন কিনা। জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময় বিএনপির সহযোগিতার শতভাগ ছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে, যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই
অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি। বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে, যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। পত্রিকার প্রতিনিধি প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল বলে তিনি মনে করেন। জবাবে তিনি বলেন, মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটা হলো যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, না হলে নয়। তখন এরকম একটা অবস্থা ছিল যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলে আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে, তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। সেই সঙ্গে তার সংযোজন বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আমার প্রতি তাদের সমর্থন আছে। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপিও তাদের জোট সঙ্গীর একটা গ্রুপ হয়ে যায়, আর একটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন, তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি।